ইসরায়েল ভেবেছিল আমেরিকার সাথে একযোগে ইরানের উপরে হামলা চালিয়ে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলে হয়তোবা ইরানের জনগণ জেগে উঠবে এবং ইরানের প্রশাসন ভেঙে পড়বে, কিন্তু তা হয়নি। কেন হলো না সেটা ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমাদেরকে জানতে হবে ইরানের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে। আজকে এই আলোচনার টপিক হলো ইরান এর প্রশাসনিক ব্যবস্থা। তো ইসলামিক রিপাবলিক অফ ইরান 1979 সালে বিপ্লব হয়। বিপ্লব হওয়ার পরে একটা রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। সেই রাষ্ট্রের নাম হয় ইসলামিক রিপাবলিক অফ ইরান। তো ইরানের প্রশাসন কাঠামো সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো ধর্ম ভিত্তিক ইসলামিক রাজনীতি, আর একটা হলো গণতন্ত্র ভিত্তিক রাজনীতি। এই দুই রাজনীতির মধ্যেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইসলাম এবং গণতন্ত্রের আধুনিক একটা ফ্লেভার। সেই ফ্লেভারের প্রথম অংশ হলো ভোটাররা দুই ধরনের ভোট দিবে যখন তাদের নির্বাচন হয়। একটা হলো অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, যেখানে সারা দেশে ৮৬টি ধর্মীয় নেতা নির্বাচিত হয় এবং এই ধর্মীয় নেতাদের মধ্যে নীতি নৈতিকতা বা ভার্চু অ্যান্ড লার্নড হতে হবে, অর্থাৎ তারা নীতি নৈতিক হতে হবে এবং ধর্মীয়ভাবে বিশদ জ্ঞান রাখতে হবে, যেটাকে আমরা সাধারণত আমাদের দেশে বলি সবচেয়ে বড় ওলামা মাওলানা এদের একটা সংগঠন, যেটাকে আমরা বলতেছি অ্যাসেম্বলি অফ এক্সপার্ট। এখানে ৮৬ জন মৌলানা থাকবেন বা বড় ধরনের ইসলাম চিন্তাবিদরা থাকবেন, ইসলামিক চিন্তাবিদরা। এই ৮৬ জন মিলে একটা সুপ্রিম লিডার বা একজন সুপ্রিম লিডার বা আয়াতুল্লাহকে নিয়োগ দিবেন, যাকে বলা হয় ভেলায়েতে ফিকা, অর্থাৎ তিনি হচ্ছেন এই সমস্ত ইসলামিক প্রজাতন্ত্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি বা মৌলানা, সবচেয়ে বড় মৌলানা বলা যায় বা হুজুর বলা যায়। তার আন্ডারে থাকে আর্মি ফোর্স, বিচার বিভাগ এবং মিডিয়া। এই তিনটি কন্ট্রোল করে হচ্ছে এই সুপ্রিম লিডার বা আয়াতুল্লাহ। পক্ষান্তরে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমরা যাই, সেখানে আমরা দেখব সেই ভোটাররা, যে ভোটাররা অ্যাসেম্বলি অফ এক্সপার্টসকে গড়ে তুলছিল, সেই ভোটাররাই আবার দুই প্রকারের গণতান্ত্রিক ভোট দিয়ে থাকে। একটা হলো পার্লামেন্টারি সিস্টেম, যেখানে 290 জন পার্লামেন্ট মেম্বার থাকবে, এবং আরেকটা প্রত্যক্ষ ভোটে তারা প্রেসিডেন্ট নির্বাচন করবে। এই প্রেসিডেন্টের মেয়াদ থাকবে 4 বছর। এই প্রেসিডেন্ট আবার ক্যাবিনেট তৈরি করবে পার্লামেন্টের সহযোগিতায়। ক্যাবিনেট হয় সাধারণত 22 জন সদস্য নিয়ে ক্যাবিনেট গঠন করে। এখন এই সুপ্রিম লিডার, যে সুপ্রিম লিডারের কাজ, অন্যতম আরেকটা কাজ হলো সুপ্রিম লিডার গার্ডিয়ান কাউন্সিল গঠন করবে। এই গার্ডিয়ান কাউন্সিল সাধারণত 6 জন ধর্মীয় নেতা এবং 6 জন বিচারপতিকে নিয়ে গঠিত হয়। এই গার্ডিয়ান কাউন্সিল আবার প্রেসিডেন্ট ও ক্যাবিনেট মেম্বারসদের পরামর্শ দেবে, অর্থাৎ সুপ্রিম কাউন্সিল বা সুপ্রিম লিডার সরাসরি প্রেসিডেন্টের সাথে ইন্টারাকশন করবে না, বা সেটা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে গার্ডিয়ান কাউন্সিল প্রেসিডেন্টের অ্যাডভাইজারি বডি হিসেবে থাকবে। এবং ভোটার্সরা সরাসরি তারা প্রেসিডেন্টকে নির্বাচন করবে, কোনো রাজনৈতিক দলকে বা কোনো পার্টিকে না। ভোটাররা পার্লামেন্ট মেম্বারদের সরাসরি নির্বাচিত করবে এবং পার্লামেন্ট মেম্বারদের কোনো এখতিয়ার নেই প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে। প্রেসিডেন্টও নির্বাচিত হবে সরাসরি ভোটারদের মাধ্যমে, যেটা আমাদের দেশে প্রেসিডেন্সিয়াল ইলেকশন একসময় ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বা তারও আগে পরে যেটা ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের প্রেসিডেন্সিয়াল থেকে প্রাইম মিনিস্টার বা পার্লামেন্টারিয়ান গণতন্ত্র চলে আসে। তো এখানে সবচেয়ে মজার বিষয় হলো
যে এই সিস্টেমটার সবচেয়ে বড় উপকারিতা হলো যে কোনো একজন অশিক্ষিত ব্যক্তি বা খুব কম শিক্ষিত ব্যক্তি, এসএসসি ইন্টার পাস বা ক্লাস 5 পাস বা 8 পাস বা অনার্স পড়েনি বা লেখাপড়া মাস্টার্স লেভেলে যায় নাই, তাদেরকে কখনোই প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা নেই। প্রেসিডেন্ট হতে হলে অবশ্যই মাস্টার্স পাস হইতে হবে। অশিক্ষিত লোক কখনোই প্রেসিডেন্ট হতে পারবে না, বা অর্ধশিক্ষিত লোক কখনোই প্রেসিডেন্ট বা প্রাইম হতে পারবে না, বড় বড় কোনো পদে যেতে পারবে না। আরেকটা বিষয় যে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস যারা হয় তাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং সেটাও খুব বেশি কন্ট্রোল করা হয়, যার কারণে এখানে কোনো সুযোগ নাই যে ধর্মজ্ঞানহীন কোনো ব্যক্তি এখানে আয়তুল অ্যাসেম্বলি অফ এক্সপার্টে যাবে, বা সুপ্রিম লিডার কোনো মূর্খ ব্যক্তি সুপ্রিম লিডার হবে, বা কোনো দলীয় ব্যক্তি হবে, এ ধরনের কোনো চান্স এখানে নেই। আবার একইভাবে পার্লামেন্টে যারা যান তারা সবাই শিক্ষিত, এবং প্রেসিডেন্টও যারা হয় তারাও অত্যন্ত সুশিক্ষিত এবং উচ্চ লেভেলের মার্জিত ব্যক্তি হয়ে থাকেন, যাদের ধর্মজ্ঞান, রাজনীতি, প্রশাসনিক এবং প্রফেশনাল জ্ঞান অনেক ভালো আছেন। এখন আমেরিকা ও ইসরায়েল চিন্তা করে যে সুপ্রিম লিডারকে যদি তারা মেরে ফেলে তাহলে হয়তো বা তারা সাকসেসফুল হবে, কিন্তু এই ব্যবস্থায় সুপ্রিম লিডারকে যারা সিলেক্ট করে সেই ৮৬ জন ক্লেরিক বা ধর্মীয় নেতাদের মধ্যে যে কেউ আবার আয়াতুল্লাহ হতে পারে। সেক্ষেত্রে এটা সম্ভব না যে আয়াতুল্লাহর পদ খালি থাকার পরে সুপ্রিম অ্যাসেম্বলি অফ এক্সপার্ট আবার নতুন কাউকে নিয়োগ দিবে না, এমনটা সম্ভব না, বা এই পদ্ধতি ভেঙে পড়বে, এটা সম্ভব না। যখনই এইখানে কোনো ভ্যাকিউম সৃষ্টি হবে সুপ্রিম লিডারের, তখনই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নিজেদের মধ্যে আলোচনা করে নতুন একজন সুপ্রিম লিডারকে ক্ষমতায় বসাবেন, যিনি আর্মি ফোর্স, আইআরজিসি, বাসিস ফোর্স দুইটারকেই কন্ট্রোল করবে, জুডিশিয়ারি কন্ট্রোল করবে এবং মিডিয়াকে কন্ট্রোল করবে। একইভাবে যদি কোনো প্রেসিডেন্ট মারা যান বা শহীদ হন, তার এই পদটাকে পূরণ করার জন্য গার্ডিয়ান কাউন্সিল নিয়ে আলোচনা করে, ক্যাবিনেট পার্লামেন্টের সাথে আলোচনা করে তাৎক্ষণিকভাবে একজন প্রেসিডেন্ট নিয়োগ দিতে পারেন, সেটাও তাদের সেই ব্যবস্থা রয়েছে। এখন সবচেয়ে বড় বিষয় হলো যে এই পদ্ধতিতে কখনোই একটা প্রশাসন ভেঙে পড়বে না যদি না সে জনগণের হয়ে কথা বলে। এখন জনগণ কেন এই সুপ্রিম লিডারকে মানছে বা এই সিস্টেমটাকে কেন মানছে, সেটা জনগণ তাদের এডুকেটেড ক্লাস যেটা, সেটা থেকে বোঝা যাবে। অর্থাৎ সিম্পলি ওয়েতে বলতে গেলে, সিম্পল ভাষায় বলতে গেলে, এই বিপ্লব 1979 এই ইসলামিক বিপ্লব ইরানের শিক্ষার হার কতটা বাড়াইছে সেটার উপর নির্ভর করে যে এদের শিক্ষিত সমাজ আসলেই এই সিস্টেমকে মেনে নেয় কি নেয় না। তো দেখা যায় 1979 সালের আগে, অর্থাৎ ইসলামিক বিপ্লবের আগে ইরানের শিক্ষার হার ছিল 47.5%। অর্থাৎ ঠিক আজকে থেকে 47 বছর আগে ইরানের শিক্ষার হার ছিল 47.5%। ইসলামিক বিপ্লবের পরে এখন তাদের জনসংখ্যা হলো 9,30,00,000 এবং তাদের লিটারেসি মানে শিক্ষার হার 15+ হলো 98.8%। 15+ মানে আমাদের দেশে শিক্ষার হার মাপা হয় 7+ দিয়ে, অর্থাৎ লিখতে পড়তে জানলেই তাকে আমরা শিক্ষিত বলি, কিন্তু এখানে অ্যাডাল্ট লিটারেসি বা যদি আমি বলি বয়স্কদের শিক্ষা মানে 15+ পরে 15 থেকে 24-এর মধ্যে তাদের 98.8% হলো শিক্ষার হার। তার মধ্যে ফিমেল শিক্ষা অর্থাৎ মেয়েদের শিক্ষা হলো 98.9% এবং পুরুষ শিক্ষার হার হলো 98.7%। দেখা যাচ্ছে পুরুষদের থেকে সেখানে মহিলারা শিক্ষায় এগিয়ে আছেন, এবং সবচেয়ে মজার বিষয় হলো 70% মহিলারা সায়েন্স এবং টেকনোলজিতে লেখাপড়া করেন বা মাস্টার্স লেভেলের ডিগ্রি নিয়ে থাকে। তো এরা 70% মহিলারা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে লেবার ফোর্স হিসেবে কাজ করে। ইরানের যত রকেট ফ্যাসিলিটিস আছে বা রকেট কারখানা থেকে সায়েন্সের যত অ্যাডভান্সমেন্ট আছে তার অধিকাংশই এই 70% নারীদের অবদান।
আমাদের দেশের নারীরা লেবার ফোর্সের মধ্যে একটা বড় ভূমিকা রাখে, কিন্তু আমাদের দেশের নারীদেরকে আমরা ব্যবহার করি কলকারখানায় অ্যাজ এ লেবার হিসেবে, খুব কম বেতনে 8,000 9,000 টাকা বেতন দিয়ে আমরা তাদেরকে লেবার ফোর্স হিসেবে ব্যবহার করে বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি আয়, যেটা পোশাক রপ্তানি, তৈরি পোশাক রপ্তানি, সেখানে আমরা তাদেরকে লেবার হিসেবে খাটাচ্ছি। আমরা আমাদের মহিলাদের বা মা বোনদেরকে শিক্ষার হাত দিয়ে অনেক পিছিয়ে রাখছি, এবং শিক্ষিত যারা আছে তাদেরকে আবার জব সেক্টর বা বিভিন্ন নন প্রোডাক্টিভ যেটা আসলে সার্ভিস সেক্টর বলি আমরা, সেই সার্ভিস সেক্টরে দিয়ে দিই, কোনো প্রোডাক্টিভ প্রোডাকশন বা সিকিউরিটি সিস্টেম বা অন্য কোনো ডেভেলপমেন্টের মধ্যে রাখি না। একটা দেশ যখন তার নিজস্ব জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে, তখন তাদের প্রশাসন কাঠামো এমনটা হয় যে তাদের জনগণের সাথে তারা মিশে যায়। ফলে যখনই কোনো আয়াতুল্লাহ বা কোনো সুপ্রিম লিডারকে বাইরের কোনো দেশ মেরে ফেলবেন, তখনই কিন্তু দেখা যাবে যে তাদের শিক্ষিত সমাজ তারা বুঝতে পারে যে আমরা আমাদের প্রশাসন থেকে এতটা উপকৃত হয়েছি, আমাদের দেশের নেতারা দুর্নীতি করে না, আমাদের দেশের নেতারা সব সময় পরকাল নিয়ে চিন্তা করে, আমাদের দেশের নেতারা সব সময় শহীদ হতে চায়। তাদের এই অ্যাটিটিউডটাই তাদের জনগণের হৃদয় জয় করে নিয়েছে, এবং ইসলামী বিপ্লব সেই 1979 থেকে আজ পর্যন্ত 47 বছর ধরে টিকে আছে। বলতে খুব লজ্জা হয়, তবুও বলতে হয় যে 1971 সালে ঠিক ইরানের বিপ্লবের 8 বছর আগে আমরা স্বাধীন হয়েছি, অর্থাৎ আজ থেকে 55 বছর আগে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি। কিন্তু আজকে পর্যন্ত বাংলাদেশের এইটাই ঠিক হয় নাই যে আমরা প্রধানমন্ত্রীকে কতটা পাওয়ার দেব, রাষ্ট্রপতিকে কতটা পাওয়ার দেব। আমাদের দেশের এক সময় ছিল রাষ্ট্রপতি শাসিত, পরবর্তীতে পার্লামেন্টারি ডেমোক্রেসি আসছে। এখনও ডক্টর ইউনূস চলে যাওয়ার পরেও আমাদের মধ্যে একটা দ্বিধা আছে গণভোট নিয়ে, যে আমরা এখনো প্রেসিডেন্টকে কতটা শক্তি দেব আর প্রধানমন্ত্রীকে কতটা শক্তি দেব। এখনো পর্যন্ত আমরা আমাদের যে প্রশাসনিক ভিত্তি সেটাকেও ঠিক করতে পারি নাই। এটা খুব আফসোসের বিষয়। এবং পক্ষান্তরে আমাদের দেশের যে পলিটিক্যাল সিস্টেমটার মেইন প্রবলেম, ইরানের পলিটিক্যাল সিস্টেম থেকে আমরা যে জিনিসটা শিখতে পারবো, যে আমাদের পলিটিক্যাল সিস্টেম হলো পার্টি বেস। এখানে পার্টির শীর্ষ নেতা যদি কোনো কারণে ক্ষমতাচ্যুত হয়, তাহলে সমস্ত পার্টি এবং তার যত লোকজন লোকবল আছে সমস্তরাই আসামি হয়ে যায় এক প্রকারের, আর দলচ্যুত হয়ে যায় বা তাদেরকে গ্রেপ্তার হ্যারাসমেন্ট করা হয়, বা পলিটিক্যাল অনেক কেসেস আছে। কিন্তু যদি আমরা ইরানের প্রেক্ষাপটে দেখি, এখানে কিছুটা ধর্মীয় নেতৃত্ব এবং কিছুটা গণতান্ত্রিক দিক, এবং এই গণতান্ত্রিক প্রেক্ষাপটকে সামাল দিচ্ছে হচ্ছে এই ধর্মীয় নেতা আয়াতুল্লাহ বা সুপ্রিম লিডার, এবং তাকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। তো আমরা যদি গণতন্ত্রের সাথে ইসলামের একটা সুন্দর মিলচ্ছবি দেখতে চাই বা একটা সম্পর্ক দেখতে চাই, তাহলে হচ্ছে ইরান আমাদের জন্য পারফেক্ট। এবং ইরানের এই ব্যবস্থার কারণেই ইরানের জনগণ শিক্ষার হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে। আমাদের দেশে এখনো বিভিন্ন জায়গায় আমরা দ্বিধার মধ্যে আছি যে আমাদের দেশকে আমরা প্রশাসনিকভাবে ইসলামাইজেশন করব নাকি নিরপেক্ষ করার ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থার মধ্যে যাব। আমাদের দেশের জনগণ একদিক দিয়ে ধর্মীয় দিকটাকে দেখে, কিন্তু সেই ধর্মীয় দিকটাকে কখনোই প্রশাসনিক দিক দিয়ে চিন্তা করে না, মনে করে যে এটা সবচেয়ে পিছিয়ে পড়া সিস্টেম, যে ইসলামিক সিস্টেম হলো অনেক পিছিয়ে পড়া সিস্টেম। কিন্তু ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্য বা সারা বিশ্বে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে একমাত্র ইসলাম যদি প্রশাসনিকভাবে শক্তিশালী হয়, তাহলে সে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা, একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, দুর্নীতি এবং অন্যান্য যে ইসলামিক মূল্যবোধগুলো সেগুলো আসে। ইসলামিক মূল্যবোধ যদি প্রশাসনিক লেভেলে না প্রবেশ করতে পারে, তাহলে সেই দেশগুলোর উন্নয়ন ততটা বেশি হবে না। যেমন আমরা যদি বলি, আজকে মধ্যপ্রাচ্যের ইরান বাদে অন্যান্য দেশগুলো যেগুলো আছে, যেমন কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ওমান, সবাই কিন্তু অনেক অনেক টাকার মালিক। কিন্তু তাদের সমস্যা হলো তারা তাদের দেশে গণতন্ত্র চালায় না। তাদের সমস্যা হলো তাদের নিরাপত্তা বলতে যারা দেয় সেটা হলো ইউরোপ, আমেরিকা
বা পশ্চিমা দেশগুলো। আদতেও তারা তাদের জনগণকে শিক্ষিত করে নাই এবং তারা তাদের জনগণের নিজস্ব বুদ্ধি ব্যবহার করে কখনোই কোনো মিসাইল বা টেকনোলজি আবিষ্কার করেন নাই। তারা শুধু তেল বিক্রি করছে আর পশ্চিমাদের পা চাটছে। আজকে যখন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথা আসছে, তখন দেখা যায় মুসলিম বিশ্বের যারা সুন্নি এবং শিয়ার দ্বন্দ্ব করে বেড়ায়, তাদের মধ্যে জিজ্ঞাসা করিয়েন যে কোনো সুন্নি দেশের মধ্যে রাজা বাদশা বাদ দিয়ে বা ডেমোক্রেটিক যে মুভমেন্টগুলো আসছে, এগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আসে না কেন? কারণ সেখানে গণতন্ত্রের কি প্রয়োজন নেই, না কি সেখানে জনগণের ভোটের প্রয়োজন নেই? আসলে মূল কথা হলো, যতদিন পর্যন্ত আমেরিকা ডলারে তেল পাবে এবং মধ্যপ্রাচ্যকে শোষণ করতে পারবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোনো দেশের যেখানে রাজা বাচ্চারা আছে, সৌদি আরবের মতো দেশ, কাতার, ওমান, বাহরাইনদের মতো দেশ, সেখানে একটা নির্দিষ্ট গোষ্ঠী পুরো প্রশাসন ব্যবস্থাকে কন্ট্রোল করে এবং তারা আসলে ডিক্টেটরশিপ। তারা জনগণকে ধোঁকা দিয়ে, ইসলামকে ফাঁকি দিয়ে তারা যে রাজতন্ত্র গড়ে তুলছে, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। এবং তার কারণেই পশ্চিমা দেশগুলো তাদের রাজা বাদশাদের টিকে রাখার জন্য তাদের দেশে এক একটা করে ঘাঁটি দিছে, সৈন্য ঘাঁটি, বিমান ঘাঁটি, বিভিন্ন রকম ফ্যাসিলিটিস দিচ্ছে। কিন্তু যখন এই ক্রান্তি লগ্ন আসলো, যুদ্ধ আসলো, একমাত্র ইরানই তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে। আর কোনো দেশই যত বড় উন্নয়ন করুক না কেন, যত বড় বুর্জ আর খলিফা বা বড় বড় টাওয়ার করুক না কেন, সেই সবগুলোই ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এই কারণেই উন্নয়ন শুধু রাস্তাঘাট তৈরি না, উন্নয়ন শুধু বড় বড় ব্রিজ, কালভার্ট বা টাকার ফ্লো, এটা না, বা অর্থনীতিকে বড় করা উন্নয়ন না। উন্নয়ন হলো যেখানে জননিরাপত্তা আছে, যেখানে রাষ্ট্রের একটা সুন্দর কাঠামো আছে, যেখানে কখনো বিদেশি আগ্রাসন আমাদের ভেঙে দিতে পারবে না, সেটাই হলো উন্নয়ন। আমাদের দেশ অনেক বড় ছোট একটা দেশ, কিন্তু আমাদের চারপাশে ভারত। কখনো যদি ভারতের সাথে আমাদের সংঘর্ষ হয়, আল্লাহ না করুক এই পরিস্থিতি আসুক, যদি এই পরিস্থিতি আসে, তাহলে আমাদের যত উন্নয়ন বলে আমরা গর্ব করি না কেন, আমাদের আসল উন্নয়ন পরীক্ষা হবে যখন আমরা এই যুদ্ধে লিপ্ত হব বা যুদ্ধ আসবে, তখন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি আছে। আমাদের জনসংখ্যা অনেক, কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ছোট বা নেই বললেই চলে। এই পরিস্থিতিতে আমাদের দেশের উন্নয়ন কিছুটা ওই সৌদি আরব বা কাতার গোছের উন্নয়ন, যাদের উন্নয়ন অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু সেই ফাঁপা উন্নয়ন যখন যুদ্ধ সংঘাতে আসবে ধূলিসাৎ হয়ে যাবে। আর পক্ষান্তরে ইরানের উন্নয়ন এমন যে তাদের শীর্ষ নেতাকে যদি মেরেও ফেলা হয়, তাদের দেশে যদি 1 মাস ধরে বোমাবর্ষণও করা হয়, তারা শহীদ হবে, কিন্তু আত্মসমর্পণ করবে না, মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে। এটাই প্রকৃতপক্ষে উন্নয়ন। এবং এই সিস্টেমের উন্নয়ন বেঁধে রেখে কখনোই নিজের দেশের শোষণ বঞ্চনা কখনোই মুছতে পারবেন না। এবং আমাদের দেশের নেতারাই আমাদেরকে শোষণ করবে যদি না আমরা এই সিস্টেমটাকে বিল্ড আপ করতে পারি। তো সিস্টেম বিল্ড আপ না হলে আমাদের নেতারাই আমাদের প্রতি অবিচার করবে, শোষণ করবে, সিন্ডিকেট তৈরি করবে, সামান্য একটা তেল ম্যানেজমেন্ট সিস্টেম সেটাও তৈরি করতে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। তো এই জন্য প্রশাসন ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত কোনো দেশেরই ওই ধরনের উন্নয়ন বা সিস্টেমেটিক উন্নয়ন বা স্থায়ী উন্নয়ন বা টেকসই উন্নয়নটা সম্ভব নয়। আমি জনগণকে আহ্বান জানাবো, নিজেদের জায়গা থেকে নিজেরা চিন্তা করুন যে আমরা বিপদে পড়লে কি বাহিরের শত্রু প্রয়োজন হবে, নাকি আমাদের ম্যানেজমেন্টহীনতার কারণেই আমরা আগে মারা যাব। থ্যাংক ইউ।